আকাশ ঘুটঘুটে কালো হয়ে রয়েছে। সূর্যিমামা আজ মেঘের আড়ালে মুখ লুকিয়ে। এই বুঝি বৃষ্টি নামল। রোদেলা সেদিকেই একমনে তাকিয়ে। বেকনিতে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে একমনে আকাশের দিকে তাকিয়ে সে জীবনের হিসেব কষছে সে। ওই দিনও এমন মেঘলা আবহাওয়া ছিল। ওই দিনের পর এক সপ্তাহ সে জ্বরে ভুগেছিল। একটাবার আহনাফ ভাই তাকে দেখতে আসেনি। এতটা অপছন্দ করে তাকে। কি কমতি ছিল তার মাঝে? তাকে ভালোবাসলে কি খুব ক্ষতি হতো? আহনাফ ভাই অন্য একজনকে ভালোবাসে। আহনাফ ভাইয়ের হৃদয়ের কোথাও সে নেই। এই কথাটাই যথেষ্ট ছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে। এই কথাটা জানার আগে আল্লাহ তাকে নিজের কাছে কেন নিয়ে গেলেন না? কোন পাপের শাস্তি দিল আল্লাহ তাকে? বেঁচে থেকে আহনাফ ভাইকে অন্য একজনের পাশে সে কি করে দেখবে? আর কুহু, ও কি করে পারল এমনটা করতে? আহনাফ ভাইকে কেড়ে নিল ও। সে তো সবটা জানত। ওর একটাবার ওর রোদের কথা মনে পড়ল না। আহনাফ ভাইকে না পাওয়ার যন্ত্রণা নিয়ে ও কি করে বাঁচবে? তখন আকাশ ভেদ করে এক বিদ্যুৎ ঝলক দেখা গেল। সাথে সাথে বিকট একটা শব্দ হল। রোদেলা চমকে উঠল। মুষলধারে বৃষ্টি শুরু হলো বাহিরে। বৃষ্টির বিন্দুগুলো এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। রোদেলা হঠাৎ কি একটা ভেবে উঠে দাঁড়াল। ছুট লাগালো ছাদের দিকে। ছাদের সিঁড়ির কাছে যেতে হলে রাহুলের রুম অতিক্রম করে যেতে হয়। রোদেলাকে ছুটতে দেখে রাহুলের কপাল কুঁচকে গেল। হাতে থাকা কফির মগটা রেখে ওর পেছনে ছুটল। ওর মনের অবস্থা সম্পর্কে সে অবগত। মেয়েটা যদি ভুলভাল কিছু করে ফেলে। রাহুল ছাদে এসে থমকাল। রোদেলা দুই হাত দুই দিকে ছড়িয়ে মাথাটা আকাশের দিকে করে রেখেছে। পরনের জামাটা শরীরের সাথে লেপটে গেছে। ধনুকের ন্যায় বাঁকানো কোমরটা বড্ড আকর্ষিত করল রাহুলকে। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটাগুলো রোদেলার ত্বক বেয়ে বেয়ে পড়ছে। মেয়েটা বোধ হয় কাঁদছে। ঠোঁট কাঁপছে তার। রাহুলের মনে হচ্ছে যেন কোনো এক অপ্সরী দাঁড়িয়ে তার সামনে। শুকনো একটা ঢোক গিলল সে। এক পা করে এগিয়ে গেল সামনে। রোদেলা চোখ বন্ধ করে রেখেছে। চোখের পানি আর বৃষ্টির পানি একত্রে মিশে যাচ্ছে। মনে মনে হাজার অভিযোগ করছে তার অহনাফ ভাইয়ের বিরুদ্ধে। কুহু না হয় নির্বোধ, কিন্তু সে কি করে করল এটা? আহনাফ ভাই তো এতটা বোকা নন। রোদেলার তার প্রতি অনুভূতিটা সে একেবারেই কি বুঝতে পারেনি? নাকি বুঝেও না বোঝার অভিনয় করেছে? রোদেলা হঠাৎ কোমরে কারো স্পর্শ পেয়ে থমকাল। হেঁচকা টানে তার বুকে গিয়ে পড়ল মেয়েটা। চোখ খুলল সাথে সাথে। যুবকটাকে দেখার জন্য মাথাটা উঁচু করল সে। রাহুল সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে ওর পানে। রোদেলা কপাল কুঁচকাল। রাহুলকে ওর দিকে ঝুঁকতে দেখে ও ভরকাল। ও বলে উঠল, কি করছেন কি ভাইয়া? রাহুলের ঠোঁট বেঁকে গেল। ও বলল, ভাইয়া না ছাইয়া হবে শব্দটা। রোদেলা এমনিতেই দুঃখে ছিল, এখন রাহুলের এসব আচরণ ওর রাগ বাড়াচ্ছে। কি ক্ষতি হতো যদি আহনাফ ভাই বলতো এভাবে কথাটা? রাহুল কি একটা ঘরে চলে গিয়েছে যেন। সে রোদেলার দিকে মাথাটা এগোতে থাকে। রোদেলা তা খেয়াল করতেই ওর গালে চড় বসিয়ে দিল। রাহুল ওর কোমর থেকে হাত ছাড়িয়ে নেয়। গালে হাত দিয়ে কপাল কুঁচকে তাকিয়ে থাকে তার দিকে। রোদেলা বলে উঠল, এজন্য আহনাফ ভাই আপনাকে দেখতে পারে না। চরিত্রহীন কোথাকার। রাহুলকে ধাক্কা মেরে চলে গেল সে। রাহুলের মেজাজ বিগড়াল। দুই দিকে ঘাড় বাঁকাল সে। চরিত্রহীন যেহেতু বললে সেহেতু একটা নমুনাও তোমাকে দেখাতে হবে। এই থাপ্পড়ের জবাব হাজারগুণে ফিরিয়ে দিব। আই সয়ার। এই মেঘলা রাস্তায় চ্যাকলা। রুমে থাকে না তো মন। কখন যাব? ছাদে যাব। ওগো ভিজব একটুক্ষণ। কুহু গান গাইছে আর প্লেট ধুচ্ছে। কাজ শেষ হলে সে ছাদে যেতে নেয়, তখন আয়ান বাধা হিসেবে দাঁড়ায়। কোথায় যাওয়া হচ্ছে? আয়ানের কঠোর স্বর শুনে মোটেও ঘাবড়াল না কুহু। সে বলে উঠল, চাঁদে যাচ্ছি। ওই যে দেখেন আমার রকেট। আয়ান ফিক করে হেসে ফেলল। এরপর বলল, একদম বৃষ্টিতে ভিজবি না, ঠান্ডা লেগে যাবে। চুপচাপ রুমে যা। কুহু মুখ ভেঙচি কেটে তার কথা অমান্য করে ছাদে যেতে লাগল। আয়ান তা দেখে বলে উঠল, মাকে ডাকছি আমি তাহলে। বকা না খেলে বুঝবি না। কুহু সূচক শব্দ করে নেমে এলো। বড্ড বিরক্ত সে। আয়ান বিশ্বজয়ের হাসি দিল। কুহু বলে উঠল, আপনি আমার সুখ সহ্য করতে পারেন না কেন বলুন তো? আপনার কোন বাঙ্গি খেতে আমি মই দিয়েছি? আয়ানের হাসিটা উবে গেল। কুহু কথাটা মজা করে বলেছে সে জানে। কিন্তু কেন যেন তার মনে হচ্ছে সে সত্যিই কুহুর সুখ কেড়ে নিয়েছে। সে কি ভুল করল তবে? নিজের স্বার্থের কথা ভেবে এত বড় একটা। ওই মিয়া, কুহুর ডাকে হুঁশ এলো তার। আয়ান হালকা হেসে বলল,
তুই বাঙ্গির উপর খেপলি কেন রে? ফল তো আরও আছে। কুহু তেতে বলল, এই বাঙ্গিকে ফল বানালো কে? ওরে ফলের স্বীকৃতি কে দিল? আমি 2 চোখে দেখতে পারি না একে। 2 চোখ না 4 চোখ। কথাটা বলেই আয়ান হো হো করে হাসতে লাগল। কুহু বলে উঠল, আপনি না বললে জানতাম ই না। খুব উপকার করলেন বলে। এখন আপনাকে এই উপলক্ষে ঝাঁটার বাড়ি দিব নাকি জুতোর বাড়ি দিব বলুন তো? কোনটা নিবেন? আয়ানের হাসি গায়েব হয়ে গেল। কুহু এবার ওকে ব্যঙ্গ করে ওর মতো হাসতে হাসতে চলে গেল। কুহু যেতেই আয়ান দীর্ঘশ্বাস ছাড়ল। খুব শীঘ্রই এই মেয়েকে নিজের করে নিবে সে। তা না হলে মনের মাঝে যে অপরাধবোধটা জাগছে সেটাকে সে চাপা দিতে পারবে না। দাড়ি জানেন কি হয়েছে? কুহু হোয়াটসঅ্যাপে আহনাফকে সেন্ড করে দিল এটা লিখে। 2 মিনিট পরে রিপ্লাই এলো, মন্টু হচ্ছে সংঘটক কিছু হয়েছে। কুহু লিখল, আয়ান ভাইয়া এমকে ব্রিস্টাইট উইচতে ডেনি। আয়ানের নামটা দেখেই আহনাফের রাগ উঠে গেল। সিগারেট মুখে দিয়ে ধোয়ার কুণ্ডলি ছাড়ল। অপর হাতে ফোন তার। বিছানায় হেলান দিয়ে রিপ্লাই করল, ও কেন নিচে ডিউটার ডাইট পালে না? বেয়ডব চেলে একতা আমরা মোট ও হচ্ছে এসোল খাটাস। সমস্ত ক্ষোভ প্রকাশ করল সে। গালি দিল না, কারণ তার তিলোত্তমা নতুন নতুন তার প্রেমে পড়ছে। এখন উল্টোপাল্টা কাজ সে মোটেও করবে না। কুহু তখন রিপ্লাই করল, আপনারা আসলে একই গোওয়ালার হ্যাম্বা। আহনাফ হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেসেজটার দিকে। তাকে অপমান করল কেন এই মেয়ে? আহনাফ সেসব প্রসঙ্গে না গিয়ে বলল, কি কচো একেন ন্যাকটে কি আপনি? আহনাফ খুব সৎ মানুষ কিনা তাই সে রিপ্লাই করল, সিগারেট খাচ্ছি। কুহু কিছুক্ষণ তাকিয়ে রইল মেসেজটার দিকে। সিগারেট খাচ্ছে, আবার এটা তাকে গর্ব করে বলছে। কুহু কি রিপ্লাই করবে বুঝতে পারল না, তাই সে সুন্দর করে তাকে ব্লক করে দিল। এখন শান্তি লাগছে। নাচতে নাচতে বেলকোনাতে চলে গেল। ওখান থেকেই যতটুকু ভেজা যায় ভিজে গোসলে চলে যাবে সে। এদিকে আহনাফ হতভম্ব। তাকে ব্লক মেরে দিল। কিন্তু কেন? আহনাফ বুঝতে পারল না কারণটা। কপালে তার ডজনখানেক ভাঁজ পড়েছে। আবার রাগও লাগছে। কোনো কিছু না বলে সোজা ব্লক। মানা যায় এসব? একদম না। আহনাফ সিগারেটটা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলল। মনোযোগ দিয়ে আগের মেসেজগুলো পড়তে লাগল। তার ভুলটা কোথায় হয়েছে সেটাই খুঁজছে সে। কিন্তু কিছুতেই বুঝতে পারছে না সে রাফিকে কল লাগাল। ছেলেটা এসব ব্যাপারে অনেকটা বুঝে। স্যার, আপনার শত্রুর আরেকজন শত্রু আছে। সে আপনার সাথে হাত মিলাতে চাইছে। সাখাওয়াত আলম কিছু কাগজপত্র দেখছিলেন। হারুন রহমানের কথা শুনে তার দিকে তাকালেন তিনি। আমি কাউকে বিশ্বাস করি না হারুন। জানোই তো স্যার, উনি আপনার সাথে দেখা করতে চাইছে। বাইরে অপেক্ষা করছে। সাখাওয়াত আলম সূচক শব্দ করলেন, আসতে বলো। হারুন রহমান পারমিশন পেয়ে ভদ্রলোককে ভেতরে আসতে বললেন। হারুন রহমান তাকালেন তার দিকে। লোকটার মুখে হাসি লেপ্টে রয়েছে। হারুন রহমান ইশারায় তাকে বসতে বললেন। লোকটা বসল। হারুন রহমান প্রশ্ন করলেন, আপনাকে ঠিক চিনলাম না। লোকটা হেসে বলল, শত্রু বন্ধু হয় জানেন। সে তো বুঝলাম, কিন্তু আপনার সাথে তার কিসের শত্রুতা? লোকটার হাসি উধাও হল এবার। ক্রোধে চোয়াল শক্ত হল। অনেক বড় ক্ষতি করেছে আমার। অনেক বড়? কি ক্ষতি? সেটা পরে বলা যাবে। আগে এটা বলুন, হাত কি মিলাবেন? সাখাওয়াত আলম এক ভ্রু উঁচু করে বললেন, আপনাকে বিশ্বাস করার করব কিভাবে? আমার তো শত্রুর অভাব নেই। লোকটা হাসল। হাসালেন, স্যার, একা একা আর কত চেষ্টা করবেন? দল ভারী না হলে জিততে পারবেন না এই খেলায়। আমিও ওর ক্ষতি চাই। ওর জন্য আমার 30 কোটি টাকা লস হয়েছে। ওকে ধ্বংস না করলে আমার শান্তি হবে না। এখন বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। হাত মেলালে আপনারও লাভ আমারও লাভ। সাখাওয়াত আলম ভাবলেন কিছুক্ষণ। এরপর হঠাৎ কি মনে করে হেসে ফেললেন। লোকটা বুঝল এই হাসির অর্থ। হাত মেলালেন দুজন। হারুন রহমান শুধু দীর্ঘশ্বাস ছাড়লেন পাশ থেকে। লোকটা বলে উঠল, এখন আমাদের ওর দুর্বলতা খুঁজে বের করতে হবে। তাহলেই ওকে হারানো সম্ভব। সাখাওয়া আলম ক্রুর হেসে বললেন, ওর গার্লফ্রেন্ড হয়েছে না? দুজনের মুখে অদ্ভুত এক হাসি। তাহলে ওকেই টার্গেট করতে হবে আমাদের। মেয়েটাকে তা এখনও জানি না, শুধু শুনেছি যে ওর পছন্দ আছে একজন। খবর লাগাতে হবে। ওকে, তাহলে এই কথাই রইল। লোকটা উঠে দাঁড়াল। সাখাওয়াত আলমও দাঁড়াল। তিনি বললেন, আপনার নামটাই তো জানা হলো না। লোকটা হাসলেন।
হেসে বললেন, নৌশাদ। নৌশাদ আহমেদ। চলে গেলেন তিনি। সাখাওয়াত আলম কপাল কুঁচকালেন, চেয়ারে বসে পড়লেন। হারুন রহমানের উদ্দেশ্যে বললেন, এর সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করো, শুরু থেকে শেষ সবটা। হারুন রহমান মাথা নাড়ালেন। সাখাওয়াত আলম গভীরভাবে ভাবতে লাগলেন কিছু একটা। রাত হয়ে এসেছে তবুও বৃষ্টির তাণ্ডব থামেনি, বরং বেড়ে গিয়েছে আরও। কুহু সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বিছানায় মাথাটা এলিয়ে দিল সে। হঠাৎ করেই তার কোনো কিছু ভাল লাগছে না। তার ভেতরের সত্তাটা হঠাৎ বলে উঠল, আহনাফকে ব্লক করার পর থেকেই এমন লাগছে তোর। আনব্লক কর, দেখবি ভাল লাগবে। কুহু ফোনটা হাতে নিল একবার, পরক্ষণেই নিজের মাথায় গাঁটটা মেরে বলল, তুই আবার বোকামো করতে যাচ্ছিস কুহু। ছি, একজনকে ভালোবেসে তোর শিক্ষা হয়নি যে আজ আবার। না না, কুহু নিজেকে শাসাতে লাগল। নিজের সাথে নিজেই কথা বলছে সে, এই কথা ওই কথা বলে নিজেকে বোঝাচ্ছে। হঠাৎ তখন দরজায় ঠকঠক শব্দ করল কেউ। কুহু কপাল কুঁচকাল, কেন যেন মনে হল শব্দটি বেলকনি থেকে এসেছে। কুহু দাঁড়িয়ে পড়ল। শব্দটা আবার হল। কুহু তার রুমে থাকা মোটা লাঠিটা উঠিয়ে নিল। এরপর আস্তে আস্তে দরজার দিকে এগোল। আল্লাহর নাম নিয়ে দরজাটা খুলে লাঠিটা উঁচু করে চেঁচাতে নিবে তখন তার হাত ধরে ফেলল যুবকটা। কুহু নিজেও হা হয়ে গেছে। আহনাফ। আহনাফকে এখানে আশা করেনি সে। এলো কেমন করে? তার ভাবনার মাঝেই আহনাফ বলল, তোমার মতো ডাকাতের সাথে প্রেমকে করেছিল জানতে ইচ্ছা করছে খুব। কুহু ঝাটকা মেরে লাঠিটা সরিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠল, আপনি এখানে কি করে এলেন? আহনাফ দাঁতে দাঁত পিষে বলল, আসতে বলো, সবাইকে জানাবে নাকি এখন? কুহু চুপসে গেল। আহনাফ ভিজে জুবুথুবু অবস্থা। ভেতরে এলো সে, চারদিকে নজর বোলালো একবার। কুহু চাপা স্বরে বলে উঠল, এই ভেতরে কই যান? বের হন, বের হন বলছি। আহনাফ তার কথা তো শুনলই না, উল্টো বিছানায় গিয়ে বসল। কুহু বলে উঠল, এই বিছানা ভিজে যাবে তো। আহনাফ উঠল না, বরং দুই পায়ের জুতো খুলে পা উঠিয়ে আরাম করে বসল আরও। কুহু বলে উঠল, এই কি করছেন আপনি? কেন এসেছেন এখানে? আর কি করে এলেন? আহনাফ বলল, তোমার এক্সের নাম কি গো? বউ। কুহু ছাদ করে উঠল, খেকিয়ে বলল, বউ? কেউ বউ? কার বউ? এই বের হন তো আপনি। আহনাফ বলল, নাম বলো আগে। স্বরটা এবার একটু কঠোর হল তার। কুহু চাইছে না নামটা বলতে। ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করতে চায় না সে। সে বলল, আপনি কি করবেন জেনে? আপনি বের হবেন না অন্য পদ্ধতি অ্যাপ্লাই করব? আহনাফ এগিয়ে এলো তার দিকে। কুহু নড়ল না তার জায়গা থেকে, বরং মোটা লাঠিটা কাঁধে উঠালো নিজের। আহনাফ হাসল তা দেখে। সে ওর সামনে এসে দাঁড়াল, একদম কাছাকাছি এসে থামল। কুহু ভয় পেল না মোটেও। নিজের বাড়িতে আবার কিসের ভয়? আহনাফ ওর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, আহনাফ শাহরিয়ারের সাথে পারবে তুমি? তোমার হাতের এই লাঠি আমার বডি দেখলেই ভেঙে যাবে। কুহু নিজের মাথা সরিয়ে নিয়ে বলল, আপনার ঘৃণা হচ্ছে না আমার উপর? এত কিছু বললাম তাও আপনি? রেনান শাহরিয়ার রাহুল। কুহু থেমে গেল আহনাফের মুখে পরিচিত সেই নামটা শুনে। ভেতরটা কেমন যেন করে উঠল তার। চমকে তাকালো আহনাফের দিকে। আহনাফ কুহুর চুলের নিচের অংশ নিয়ে নাড়াচাড়া করছে। কুহু বলল, আপনি কি করে? আহনাফ তাকালো তার দিকে, ঠোঁট বেঁকে গেল তার। আহনাফ শাহরিয়ারের বাম হাতের খেলা এসব। তুমি যে আহনাফ শাহরিয়ারকে চেনো তার বাহিরেও এর একটা পরিচয় আছে যা তোমার অজানা, বুঝলে? আহনাফ ওর দিকে খানিকটা ঝুঁকে বলল কথাটা। কুহু মাথাটা পেছনে সরিয়ে নিল। আহনাফকে আরও ঝুঁকতে দেখে সে ধাক্কা মারল। আহনাফ দু পা পেছাল। হঠাৎ করে কিছু পড়ার শব্দ হল যেন। কুহু তাকালো নিচে, চক্ষু চড়কগাছ তার। আহনাফের গুজে রাখা রিভলভারটা পড়ে গেছে। আহনাফ সূচক শব্দ করল। বাঁকাও হাসল। ভয় পেয়েছে তার তিলোত্তমা। কিন্তু কুহু রিভলভারটার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, আপনি এখনও চোর পুলিশ খেলেন? আরে ব্যাটা, আপনি দেখি এখনও বাচ্চা রয়ে গেছেন। কথাটা বলেই কুহু রিভলভারটা তুলল। বড্ড ভারী। কুহু বলল, এই দিলাম মেরে। কুহু আহনাফের দিকে তাক করে বলল কথাটা। আহনাফ হেসে বলল, রিয়েল এটা? কুহু বিশ্বাস করল না। তাই? হ্যাঁ, আসেন আপনাকে মেরে দেই তাহলে। আমি মজা করছি না তিলোত্তমা, এটা সত্যিকারের বন্দুক। আচ্ছা, হ্যাঁ, ঘিচকাও। কুহু কথাটা বলে মজার ছলে ট্রিগার চালাল। হঠাৎ একটা শব্দ হলো তখন। কুহু চমকে রিভলভারটা ফেলে দিল।
আহনাফকে ঢলে পড়তে থেকে পিলে চমকে উঠল তার। হাত পা কাঁপতে লাগল রীতিমতো। এটা সত্যিকারের বন্দুক ছিল। কুহু ও বাঙ্গি বলে চেঁচিয়ে আহনাফের কাছে এগিয়ে গেল। আহনাফের চোখ বন্ধ দেখে আত্মা কেঁপে উঠল। সে খুন করে ফেলল। কুহু ভয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল আহনাফের পাশে। রাত গভীর হয়েছে। আশেপাশের চেঁচামেচি থেমে এখন শুনশান চারদিক। ফ্যানের ভো ভো শব্দ আর মাঝে মাঝে দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শুধু। বাহিরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কুহু জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে একমনে বাহিরে তাকিয়ে সে। চঞ্চল কুহু হঠাৎ কেমন আজ গম্ভীর হয়ে গেছে যেন। আমার সাথে চলো সানায়া। এখানে থাকাটা সেফ নয় তোমার জন্য। কুহু শেখ। সাখাওয়াত আলম হাসলেন। এরপর বললেন, সেটা তো বাকি সবার কাছে, আমার কাছে তুমি। কুহু তাকে মাঝপথে আটকে বলল, আপনি এই মাঝরাতে এখানে কেন এসেছেন? আপনি কি সবাইকে জানাতে চাইছেন কথাটা? আমার শর্তের কথা কি ভুলে গিয়েছেন? কুহু ঘুরে বলল কথাটা। সাখাওয়াত আলম বললেন, আমার মেয়ের উপর হামলা হয়েছে আর আমি চুপ করে বসে থাকব সকালের অপেক্ষায়। কুহু কপাল কুঁচকাল। আমার উপর নজর রাখতে মানা করেছিলাম আপনাকে। শাট আপ সানায়া। বিপদ আমাদের চারপাশে ঘুরছে। তুমি আমার মেয়ে এটা জানলে। আমি নই আপনার মেয়ে। কুহু চেঁচিয়ে বলল কথাটা। সাখাওয়াত আলম আহত চোখে তাকালেন মেয়ের দিকে। কুহুর উপর তিনি সর্বদা নজর রাখার জন্য লোক লাগিয়ে রেখেছিলেন। সেই তাকে জানিয়েছে যে কুহুদের বাড়ি থেকে গুলির শব্দ এসেছে। সাখাওয়াত আলম কিছুক্ষণ থম মেরে বসেছিলেন কথাটা শোনার পর। কিভাবে যে এখানে এসেছেন এটা সেই জানে শুধু। আমার উপর কোনো হামলা হয়নি। আমি বেলুন ফাটিয়েছিলাম, সেটার শব্দ হয়েছিল। সাখাওয়াত আলম ভাবনা থেকে বেরিয়ে এলেন। অজ্ঞান হলে কি করে? এই কদিন কম ধকল তো যায়নি তাই হয়তো। তবে আপনার এখানে আসা মোটেও উচিত হয়নি। দরজায় তখন করা নাড়ার শব্দ হল। কথায় মাঝে ভাটা পড়ল তাদের। কুহু সূচক শব্দ করল। আপনার মোটেও এখানে আসা উচিত হয়নি ভাই। তখন গুলির শব্দ এলো। না মানে আপনি কি আবার ভাবিকে? আহনাফ বলে উঠল, আরে হো ভাই, আমাকে গুলি মারছিল তোর ভাবি। ভাগ্যিস নিশানা খারাপ, তা না হলে পটল, আলু, ঝিঙ্গা সব আজকে তুলতাম। সাথে ভাবির প্রিয় বাঙ্গি। কথাটা বলেই রাফি দাঁত কেলাল। আহনাফ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খোদা জানে জ্ঞান ফিরছে নাকি। আমি তো শুধু একটু নাটক করছিলাম। আর বাকিটা ইতিহাস। হাহা হাহা। রাফির হাসি শুনে আহনাফ সরু চোখে তাকালো তার দিকে। রাফি চুপ হয়ে গেল। আহনাফ বলে উঠল, একটা কল করব কি? আপনি ভাবিকে ফেলে রেখে চলে আসলেন কেন? গুলির শব্দে সব দৌড়ে আসছিল। ওখানে থাকলে দেখা যেত উল্টোপাল্টা কথা বলতো। রাফি বিজ্ঞের মতো মাথা নাড়াল। আহনাফ বিছানায় আরাম করে বসে বলল, কি একটা কপাল। দুনিয়ায় এত ছেলে থাকতে রাহুলের সাথেই ও। দীর্ঘশ্বাস ছাড়ল আহনাফ। রাফি বলল, মাইয়া মানুষ কেন জানি খারাপের উপর বেশি আকৃষ্ট হয়। ভালো কিছু এদের হজম হয় না। আহনাফ বলল, আমি কি ভালো মানুষ নাকি? আপনাকে কি কম মেয়ে পছন্দ করে নাকি? আহনাফের প্রশ্নের সাথে সাথে রাফি জবাব দেয়। আহনাফে মুখটা ছোট্ট হয়ে গেল। বড্ড আহত স্বরে বলল, যাকে আমি চাইলাম সে তো আমারে চাইল না। তাহলে কাকে চাইল? রাফি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল। আহনাফ বিছানায় হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিল। ওর চোখে আমি আজও আমার জন্য ভালোবাসা দেখিনি। রাহুলের সাথে যখন ওই দিন ভার্সিটিতে দেখা হয়েছিল তখন দেখেছিলাম আমি ওর ওই সিক্ত চোখ, কাজল কালো আখিজোড়ায় পানি দেখেছিলাম আমি। মানে এত কিছুর পরেও ওর রাহুলের জন্য ফিলিংস কমেনি। রাফি আহনাফের পাশে বসে হেসে বলল, প্রথম প্রেম চাইলেও মানুষ ভুলতে পারে না। কেউই পারে না। কেউ যদি বলে সে ভুলে গেছে তাহলে বুঝে নিবেন বিপরীত পক্ষের দেওয়া আঘাত ছিল অত্যন্ত জঘন্য রকমের, যা তাকে এটা বলতে বাধ্য করিয়েছে। তবে সে যে সত্যিই ভুলে গেছে এমন না। আহনাফ অদ্ভুত নয়নে তাকিয়ে ওর দিকে। রাফিকে দেখে মনে হচ্ছে সে অন্য কোনো জগতে চলে গেছে। আহনাফ বলে উঠল, প্রথম প্রেমের খেতায় আগুন। এইসব প্রথম প্রথম বলতে কিছু হয় না। শেষ পর্যন্ত যে থাকে সেই আসল, বুঝেছিস? আর এই আহনাফ শাহরিয়ার আছে এই কুহুর শেখের ভাগ্যে। অন্য আর কেউ না। রাফি এক ভ্রু উঁচু করে বলল, যদি অন্য কেউ থাকে তাহলে কি করবেন? আহনাফ কেমন করে হাসল। এরপর বলল, থাকবে না। এই আহনাফ শাহরিয়ার বেঁচে থাকতে তা হবে না। আর যদি কোনোদিন এমন হয়ও তাহলে ওকে মেরে নিজে মরব। তাও অন্য কারো হতে দিব না। রাফি বলে উঠল,
ভাবি বুঝল না যে আপনার মতো ছেলে হারালে কাঁদতে হবে আড়ালে। ওই রাহুল হুল ফুটিয়ে দেওয়ার পরেও ভাবির তারেই ভাল লাগে। হতাশ, খুবই হতাশ। আহনাফ বলল, এই শালাই বাদেশে আসলো কেন বুঝতেছি না। এমনি এমনি তো আর আসেনি। শালা দেশে আসলেই কাউকে না কাউকে হুল ফুটিয়ে চলে যায়। বাস না দিলে যেন পেটের ভাত হজম হয় না। নজর রাখো। রাফি মাথা নাড়ল। আজকে আর বাসায় যাস না, এখানেই থাক। আহনাফের এই কথার অপেক্ষাতেই যেন সে ছিল। আহনাফের বলতে দেরি তাকে ঠেলে রাফি শুয়ে পড়তে দেরি হয়নি। আহনাফ হাসল। কতদিন দুই ভাইয়ের একসাথে থাকা হয়নি। ছেলেটা বড্ড বাচ্চামো করে এখনো। তাই তো আহনাফ আর ওসব ভবনায় গেল না। সেও শুয়ে পড়ল। গরিবের বাড়ি স্যার, এইটুকু আপ্যায়ন করতে পারলাম। আয়ান হালকা হেসে কথাগুলো বলল। আনোয়ারা বেগম এসে ট্রেটা শব্দ করে টেবিলে রাখলেন। সাখাওয়াত আলম দিকে তাকালেন। চা আর আস্ত এক আখ রাখা। আয়ান হতাশ চোখে মায়ের দিকে তাকালো তা দেখে। আনোয়ারা বেগম তা দেখেও দেখলেন না। তিনি দাঁতে দাও পিষে আস্তে করে বললেন, আসছে মাঝরাতে, দরজা যে খুলেছি এটাই তো কত, আবার নাস্তাও আশা করে, আখটা যে মাথায় মারিনি এর জন্য পা ধরে সালাম করা উচিত। আস্তে করে কথাগুলো বললেও সাখাওয়াত আলমের কানে তা গেল। উনি হেসে বললেন, এসবের কি দরকার ছিল? আমি আসলে এদিক দিয়েই একটা কাজ সেরে যাচ্ছিলাম। হারুন বলল এখানে আপনাদের বাড়ি, ভাবলাম দেখা করে যাই, এই আর কি। আনোয়ারা বেগম জোরপূর্বক হাসল। হারুন রহমান বললেন, মানে আখটাকে কি চা তে চুবিয়ে খাবো? মানে আপনাদের এখানের নিয়ম এটা? বললে খেতে সুবিধা হতো আর কি। কুহু বহু কষ্টে নিজের হাসি আটকাল। সাখাওয়াত আলম খানিকটা রাগী স্বরে বললেন, হারুন রহমান মুখটা পাংশুটে করে ফেললেন। একজব এমপি বাসায় এসেছে আর সম্মান কি দিচ্ছে দেখো। আস্ত এক আখার চা দিয়েছে। আহা! আনোয়ারা বেগম বেশ বুঝলেন তাকে খোঁচা মারতে কথাটা বলা হয়েছে। উনি একটু হেসে বললেন, চাপাতি আছে আনব? না মানে আখটাকে কাটতে আপনাকে নয়। হারুন রহমান বড় বড় চোখ করে তাকালেন আনোয়ারা বেগমের দিকে। স্লা, কি দজ্জাল মহিলা! আয়ান বলে উঠল, আহা মা, থামো তুমি। স্যার আপনারা কিছু মনে করবেন না। আরে না, তা আপনারা আছেন কেমন? এত বড় একটা দুর্ঘটনা গেল। আনোয়ারা বেগম বললেন, ভীষণ ভালো আছি আমরা। এই যে মাঝরাতে অতিথি এসেছে, কি যে খুশি লাগতেছে না আমার। মানে ওই যে কি যেন একটা গান আছে না, আরেহ চিকুন চেমলা কি না কি যেন, ওই গানটাতে নাচতে মন চাইছে। আমাদেরও এই মাঝরাতে এখানে এসে আপনার মতো একজন দয়ার জাল মহিলার থেকে আপ্যায়ন পেয়ে নিজেদের এতটা ধন্য মনে হচ্ছে যে কি আর বলবো। আমার তো ওই যে ওই গানটা, হই তুরাত্তু তারারা গাটটাতে নাচতে মন চাচ্ছে। আসেন আপা একসাথে নাচি। হারুন রহমান একটু নাচের ভঙ্গিমা করলেন। সাখাওয়াত আলম একটু চোখ রাঙাতেই থেমে গেলেন। কুহু আরও জোরে জোরে হাসতে লাগল। দয়াল জাল আবার কি? আয়ানের প্রশ্ন শুনে হারুন আলম বললেন, ডিজে দয়াল। কুহু আর হাসি আটকিয়ে রাখতে পারল না। হো হো করে হেসে ফেলল। দজ্জালকে দয়ার জাল বলেছে এটা সে ভালোই বুঝেছে। কিন্তু ডিজে দয়াল। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। সাখাওয়াত আলম সেদিকে তাকিয়ে রইলেন। এই প্রথম মেয়েকে এভাবে হাসতে দেখলেন ভদ্রলোক। এমনি হাসলেও তার সামনে কখনো হাসে না এই মেয়ে। মায়ের মতো হয়েছে একদম। হাসলেন সাখাওয়াত আলম। আয়ান কুহুর দিকে তাকিয়ে হাসছে। এই মেয়েটা হাসলে তার মুখেও হাসি চলে আসে আপনা আপনি। আয়ান মনে মনে আওড়াল, সুহাসিনী, আমার সুহাসিনী। হাসল আয়ান। এদিকে আনোয়ারা বেগম ক্ষিপ্ত চোখে তাকালেন হারুন রহমানের দিকে। ওনাকে কিছু বলতে না পেরে কুহুকে হাসতে দেখে বললেন, ওই, তুই হাসছিস কেন? ঈদ লেগে গেছে, কালকে। হাসুক না, সমস্যা তো নেই। এই হাসি লক্ষ টাকা দিয়েও বোধহয় কেনা যাবে না। হাসছে, হাসুক। আনোয়ারা বেগম কেমন করে যেন তাকালেন ওনার দিকে। কুহু হাসি বন্ধ করে ফেলেছে ততক্ষণে। নিজেকে একটু সিরিয়াস করল। সাখাওয়াত আলম বুঝলেন যে মেয়ে তার গোমরামুখু নয় বরং তাকে দেখলে অভিনয় করে। মনে মনে হাসলেন ভদ্রলোক। মায়ের ফটোকপি হয়েছে একদম। সাখাওয়াত আলম আর সেসব ভাবনায় গিয়ে নিজেকে আবেগী করলেন না। কিছু বলতে নিবে তখন তার চোখ গিয়ে আটকাল কুহুর বিছানার পাশের দেয়ালে। দেয়ালটা ছিদ্র হয়ে গেছে। সাখাওয়াত আলম 100% নিশ্চিত এটা গুলির কারণে হয়েছে। তার মানে সত্যিই গুলি করা হয়েছিল। মেয়েটা মিথ্যা বলল কেন তাহলে? কিছু কি লুকাতে চাইছে ও? না, এবার থেকে দিনের বেলাও মেয়ের উপর তার নজর রাখতে হবে। শুধু রাতের পাহারা দিয়ে চলবে না।
সাখাওয়াত আলম আর কিছু বললেন না। উঠে দাঁড়ালেন ভদ্রলোক। এরপর বললেন, আপনারা একটু সাবধানে থাকবেন, মানে বিপদের কথা তো বলা যায় না আর কি তাই। আমাকে এক গ্লাস পানি দিবেন একটু? আনোয়ারা বেগম বিড়বিড় করতে করতে চলে গেলেন। হারুন রহমান ভেঙালেন ভদ্রমহিলাকে। ভাগ্যিস দেখেননি তিনি। সাখাওয়াত আলম আয়ানের উদ্দেশ্যে বললেন, আমার ড্রাইভার বাহিরে আছে নাকি একটু দেখবে? জি, অবশ্যই। আয়ান চলে গেল সাথে সাথে। সাখাওয়াত আলম কুহুর দিকে তাকিয়ে বললেন, বাসায় চলো আমার সাথে, রাজনীতি ছেড়ে দিব, সময় দাও। 5 বছর ধরে সেইম কথা বলছেন। আপনার যদি এতই ইচ্ছা থাকত মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার তাহলে অনেক আগেই পদত্যাগ করে ফেলতেন। হারুন রহমান বললেন, ছোট মুখে একটা বড় কথা বললাম ছোট মা, স্যার রাজনীতি। স্যারের হয়ে তেল মারবেন না আমাকে, আমি আগেও বলছি। রাত হয়েছে অনেক। আনোয়ারা বেগম পানির গ্লাস নিয়ে হাজির হলেন তখন। হারুন রহমান বললেন, এত তাড়াতাড়ি পানির গ্লাস নিয়েও চলে এলেন? আপনার ওই চিকুন চ্যামলা গানে একটু নেচে আসতেন। আনোয়ারা বেগম খেকিয়ে কিছু বলতে নিলে সাখাওয়াত আলম থামিয়ে দিলেন। হারুন রহমান কিছু বললেন না আর। স্যারের জন্য এই মহিলা বেঁচে গেল আজ। সাখাওয়াত আলম উঠে দাঁড়ালেন। আজ আসি তাহলে। সকালে নাস্তাটা করেই যাইতেন। চায়ের মধ্যে আখ চুবিয়ে খাওয়ার অভ্যাস নেই। পরে কোনোদিন, কি বলেন স্যার? হারুন রহমান আবার চুপসে গেলেন। আপনারা সাবধানে থাকবেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থেকো। আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। কুহু কিছু বলল না। আনোয়ারা বেগম বললেন, সে কি, বাড়ির দরজা খুলে রাখবেন কিসের জন্য? চায়ের সাথে আখ চুবিয়ে খেতে। দাওয়াত রইল, আপনিও যাবেন। আহা হারুন, থামো তুমি, চলো, রাত শেষ হয়ে যাচ্ছে। কথাটা বলেই বেরিয়ে গেলেন সাখাওয়াত আলম। হারুন রহমান গেলেন, তবে যাওয়ার আগে আখটা নিয়ে গেলেন সাথে করে। আনোয়ারা বেগম তেতে কিছু বলতে গিয়েও বললেন না, তবে মনে মনে গালিগালাজ করলেন। কুহু এক জায়গাতেই বসে রইল। আহনাফ তার মানে ঠিক আছে, নাটক করছিল তার মানে? কুহু কি ভয়টাই না পেয়েছিল? বিড়িখোর পোলা একটা, খায় ই তো গোবর, ঠিক ই আছে। কুহু বিছানায় শরীরটা এলিয়ে দিল। কিছু কিছু জিনিস ভাবছে সে। রোদেলার পুরো পরিবার সাখাওয়াত আলমকে অপছন্দ করে কোনো এক কারণে। তার মানে আহনাফও অপছন্দ করে। কিন্তু কেন? আচ্ছা, আহনাফ যখন জানবে যে সাখাওয়াত আলম তার বাবা, তখন কি হবে? কিন্তু সাখাওয়াত আলম তো কখনো ওদের সম্পর্কে কিছু বলে না। সে তো জানে রোদেলা তার বেস্ট ফ্রেন্ড। তাহলে কাহিনীটা আসলে কি? আহনাফকে জিজ্ঞাসা করবে? তাই করবে বরং। কুহু ভাবতে ভাবতে কখন যে ঘুমে তলিয়ে গেল বুঝতেও পারল না। ঘড়ির কাঁটা 10-এর ঘরে। অনেক রাত করে ঘুমানোয় আহনাফ আর রাফি এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ফোনটা শব্দ করে বেজে উঠল। বেজে বেজে কেটে গেল, অথচ তাদের হুঁশ নেই। আবার শব্দ করে বেজে উঠল আহনাফের ফোন। রাফি ফোনটা হাতড়ে আহনাফের কানের সামনে এনে রেখে অন্যদিকে ফিরে ঘুমালো আবার। আহনাফ সূচক শব্দ করল ফোনের বিভৎস শব্দে। কোনোমতে ফোনটা রিসিভ করল সে। তার হ্যালো বলার আগেই ভেসে এলো আরিফের অস্পষ্ট আওয়াজ, দোস্ত, নিধি, আমার নিধি। আরিফ কথা বলতে পারছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। আহনাফের ঘুম হাওয়ায় মিলিয়ে গেল। সে সাথে সাথে উঠে বসল। আরিফ। হ্যালো, আরিফ। কি হয়েছে নিধির, তুই কোথায়? ঠিক আছিস তো? হ্যালো। অপর পাশ থেকে শুধু আরিফের কিছু অস্পষ্ট শব্দ ভেসে এলো। নিধিকে, বাঁচা, গুলি, আমকে। আর কিছু শোনা গেল না। হ্যাপি বার্থডে। আহনাফ চমকে উঠল। আরিফ, নিধি, আদিত্য, নাতাশা, আহান শাহরিয়ার সবাই হাতে বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে। আহান শাহরিয়ার অবশ্য বেশি দাঁত কেলাচ্ছে। আহনাফ এখনও অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সে তো নিজেই ভুলে গিয়েছিল আহনাফের অন্য একটা ফ্ল্যাটে ছিল আরিফ আর নিধি। আহনাফ সেখানেই আসে দৌড়ে। আর আসতেই কেইসা লাগা মেরা মাজাক। আহনাফ আরিফের দিকে তাকাল, ওকে উপর থেকে নিচ পরখ করল। তীক্ষ্ণ নয়নে ওর দিকে তাকিয়ে রইল। আহান শাহরিয়ার বুঝলেন ছেলে তার খেপেছে। তিনি বলে উঠল, ওদের কিছু বলো না, আইডিয়াটা আমার। আহনাফ তার দিকে তাকালো এবার। আহান শাহরিয়ার বললেন, চমক কেমন লাগলো সেটা বলো। পুরো আপনার কাছে সবকিছু মজা মনে হয়? এটা মজা করার কোনো বিষয় ছিল? আপনার কোনো ধারণা আছে যে এটা শোনার পর আমার কি অবস্থা হয়েছিল? আহান শাহরিয়ার বললেন, আহা, তুমি বুঝলে না, দুঃখের পরেই তো সুখ আসে রে পাগলা।
তখন দুঃখ পেয়েছিলে, এখন আনন্দ। আহনাফ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। এই বন্ধুমহল তার পৃথিবীর অর্ধেকটা জুড়ে। এসব সিরিয়াস বিষয় নিয়ে মজা আহনাফের সহ্য হয় না। সে বলে উঠল, ফাজলামি করার একটা সীমা আছে, আহান শাহরিয়ার। আর তোরা, তোকে তো আজকে। আহনাফ আরিফের দিকে তেড়ে গেল। সবাই মিলে ধরল ওকে। আরিফ বলে উঠল, মারিস না ভাই, আমি প্রেগনেন্ট। সবাই বলে উঠল, নিধি বলে উঠল, কি, এই তুমি কার সাথে কি করেছ? হ্যাঁ, কার বাচ্চা এটা? বাচ্চার মাকে সত্য করে বলো। সবাই আরেক দফা একসাথে বলে উঠল, নিধি ভা ভা করে কাঁদতে লাগল এবার। ও আব্বা গো, এ কি সর্বনাশ হলো আমার! কার না কার বাচ্চা পেটে ধরেছে তোমার জামাই। সবাই হা করে নিধির কান্না দেখতে লাগল। আরিফ ধমকে উঠল, চুপ, পাগল হয়েছ তুমি? কি এখন আবার আমাকে পাগলও বলছে? সবাই এবার একসাথে হো হো করে হেসে ফেলল। আহনাফও ফিক করে হেসে ফেলল। নিধি মনে মনে বলল, প্ল্যান সাকসেসফুল। সবাই যেন বুঝল নিধির এমন করার কারণ। তবে আরিফ এখনও বলছে, বেবি কি বলছো তুমি এসব? কথা বলবে না তুমি? কার না কার বাচ্চা? নিধি আবার ভ্যা ভ্যা করে কাঁদতে লাগল। আরিফ বলতে লাগল, আরে আমি তো ওর মার থেকে বাঁচতে ভুলভাল কথা বলে ফেলেছি। নিধি বলে উঠল, তাই তো বলি তোমার পেটটা বড় বড় লাগছে কেন হঠাৎ? আরিফ চমকে নিজের পেটের দিকে তাকাল। সবাই আরও জোরে জোরে হাসতে লাগল। কিছুক্ষণ বাদে আহান শাহরিয়ার বললেন, সারপ্রাইজ সন্ধ্যায় দিতাম, বাট তুমি তো। তাই সকালেই দিলাম। প্রত্যেকবার তো একা একা কাটাও, এবার একটু তাই। সবাই অনেকটা আশা করে আয়োজন করেছে। সন্ধ্যায় একটা ছোটখাটো পার্টির অ্যারেঞ্জ করেছে। মনটা ভেঙো না প্লিজ, অন্তত নিজের মায়ের কথাটা ভেবে রাজি হও। ও খুশি হবে অনেক তোমাকে আনন্দ করতে দেখলে। প্লিজ। সবাই আহনাফের দিকে উৎসুক হয়ে তাকিয়ে। আহনাফের চেহারাটা কেমন গম্ভীর হয়ে রয়েছে, যেন এই বুঝি একটা ধমক দিয়ে নাকচ করে দিবে। কিন্তু সে এমন কিছুই করল না, শুধু হাসল। সবাই উত্তর পেয়ে জোরে চেঁচিয়ে উঠল, হুররে! আহান শাহরিয়ার ছেলের দিকে তাকিয়ে হাসলেন। কি করছো, বেবিডল? রাহুলের কথায় তার দিকে তাকালো রোদেলা। কিচেনে রাহুলকে দেখে খানিকটা অবাক হল। রাহুল তো বাহিরে বেরিয়েছে শুনেছিল সে, তাই তো ঘর থেকে বেরিয়েছিল। তাকে থাপ্পড় দেওয়ার পর আর মুখোমুখি হয়নি। কি হলো, কথা বলছো না কেন? রাহুলের কথায় হুঁশে ফিরল রোদেলা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, পায়েস রান্না করছি। রাহুল রোদেলার মতো করেই বলল, কার জন্য? রোদেলা মনে মনে রাগল বেশ, তবে প্রকাশ করল না, শুধু বলল, আহনাফ ভাইয়ের জন্য। উনার আজকে জন্মদিন। রাহুল সুর টেনে বলল, ও। রোদেলা কিছু বলল না আর। রাহুল বলে উঠল, আমাকে তো একদিন রেঁধে খাওয়ালে না। আপনি চাননি কখনো? রাহুল এক ভ্রু উঁচু করে বলল, চাইলে খাওয়াতে। রোদেলা চিনির বয়াম খুঁজছিল, খুঁজতে খুঁজতেই বলল, হুম। রাহুল এগিয়ে এলো, এরপর বলল, কি খুঁজছ? চিনির বয়াম। রোদেলা হঠাৎ খেয়াল করল কে যেন ওটা উপরের তাকে উঠিয়ে রেখেছে। বিরক্ত হল সে। রাহুল একটু ঝুঁকে বলল, ডু ইউ নিড মাই হেল্প? রোদেলা বলল, বয়ামটা একটু। রোদেলার কথার মাঝে রাহুল তার কোমর ধরে উঁচু করে ফেলল। রোদেলা চমকে উঠল, আরে, কি করছেন? কি লাগবে নিয়ে নাও, প্রিটি গার্ল। চিনির বয়াম আমি চিনি না। রোদেলা বয়ামটা দ্রুত নিল, তবে রাহুল তাকে নামাল না। কি হলো, নামান। না। কি? থাপ্পড়ের কথা আমি ভুলিনি। শাস্তি দিব এখন তোমাকে, বেবি গার্ল। রাহুল ওকে পাজা করে কোলে তুলে নিল। রোদেলা চেঁচিয়ে উঠল, কি করছেন? রাহুল ওর চোখের দিকে অনিমেষ তাকিয়ে। রোদেলা নিচে নামার জন্য নড়চড় করছে। রাহুল বলে উঠল, তুমি এত কিউট কেন, বেবি গার্ল? তোমাকে ভীষণ কঠিন একটা শাস্তি দিব ভেবেছিলাম, অথচ তোমার চোখের দিকে তাকাতেই কেমন দুর্বল হয়ে গেলাম। রোদেলার নড়চড় বন্ধ হল। রাহুলের চোখের দিকে তাকালো নিজেও। হঠাৎ তখন, ভাই আপনিও না, আমাকে ফেলেই আহনাফ আর রাফি সবেমাত্র দরজায় এসে দাঁড়িয়েছে। দরজা থেকে কিচেনটা স্পষ্ট দেখা যায়। দুজনেই দাঁড়িয়ে পড়ল রোদেলা আর রাহুলকে ওভাবে দেখে। আহনাফের ঠোঁটের কোণে এখনও হাসি উপস্থিত। সে রাফির হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছে। রোদেলা আহনাফকে দেখে হকচকিয়ে গেল। দ্রুত নামার জন্য রাহুলকে তাগেদা দিতে লাগল। রাহুল যেন এটাই চাইছিল। সে নামালো না ওকে, বরং ওকে কোলে নিয়েই পেছনে ঘুরে বলল, হ্যাপি বার্থডে ব্রো।
আহনাফ হালকা হেসে হাত উঁচু করে বলল, থ্যাঙ্কস। রোদেলা রাহুলের বুকে ধাক্কা দিতে লাগল। দাঁতের দাঁত পিষে বলল, নামাচ্ছেন না কেন? আমার ইচ্ছা। রাফি বলে উঠল, আমি একটু বাহির থেকে হাওয়া খেয়ে আসছি। না ভাই। আহনাফ কিছু বলল না। সে বলল, তোমরা কন্টিনিউ করো, আমরা রুমে যাচ্ছি। রাহুল বলে উঠল, এটা ওই ছেলেটা না? আহনাফ বলল, রাফি। রাফি ওর নাম। আয় রাফি। আহনাফ আর রাফি উপরে চলে গেল। রাহুল এবার নামালো রোদেলাকে। রোদেলা ওর বাহুতে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। যদিও আঘাতটা তার লাগল, তবুও সে তেজি স্বরে বলে উঠল, আপনি একটা নির্লজ্জ। নামাচ্ছিলেন না কেন তখন? রাহুল রোদেলার হাতটা সামনে এনে বলল, ব্যথা পেলে না? রোদেলা হাতটা সরিয়ে নিল। আপনি কি পাগল? তুমি করলে তো। কি? উম্মা। রাহুল ঠোঁটটা একটু চোকা করল। রোদেলা ওর বুকে ধাক্কা মেরে ওকে বকতে বকতে চলে গেল। রাহুল হাসল, এই মেয়ের মাঝে কিছু তো আছেই। অন্য সবার থেকে সে আলাদা। রাহুলকে পাগল করে ফেলে আশেপাশে থাকলে তবে রোদেলাকে অপবিত্র করার বিন্দুমাত্র ইচ্ছা তার মনে জাগে না। থাপ্পড় খাওয়ার পরে হয়তো রেগে ভেবেছিল ও সব বাট। এই মেয়েটাকে সে ওভাবে চায় না। এই প্রথম বোধহয় রাহুল সংসারের স্বপ্ন দেখছে। নিজের ভাবনায় নিজের হাসি পেল রাহুলের। কিরেহ মুখপুরি, কাজগুলো শেষ হয়েছে? আনোয়ারা বেগমের কথা শুনে কুহু বলল, এই তো মামি হয়ে গেছে। কুহু এটো প্লেটগুলো ধুয়ে রেখে দিল পাশে। আনোয়ারা বেগম বললেন, গতকাল কি বেলুন ফাটিয়েছিলি রে? কান ধরে গিয়েছিল শব্দে। কুহুর হঠাৎ মনে পড়ে গেল রাতের কথা। আহনাফ একটা কলও করেনি আর। সকালে উঠেই তো সে আনব্লক করে ফেলেছিল। কুহু বলল, কি জানি মামি, শব্দ শুনে তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম। বোম টোম ছিল মনে হয়। বলিস কি রে হতচ্ছেরি, কোথা থেকে এসব উটকো জিনিস কিনেছিস? আয়ান ভাইয়া দিয়েছিল। আয়ান সবেমাত্র এসে উপস্থিত হয়েছিল, নিজের নাম শুনে হতভম্ব হয়ে গেল সে। আনোয়ারা বেগম ছেলের নাম শুনে কিছু বললেন না, শুধু চোখ রাঙালেন। আয়ান বলল, আজকে সন্ধ্যায় রেডি থাকিস, সুহাসিনী। বেরোবো। আনোয়ারা বেগম বললেন, কোথায়? এমনি ঘুরতে বের হব। কোনো দরকার নেই। তুমি কি চাইছো আমি চলে যাই? আয়ান। আয়ান কিছু বলল না। আনোয়ারা বেগম কুহুর দিকে তাকালেন, এরপর বললেন, তাড়াতাড়ি যেন ফিরে আসা হয়। কথাটা বলে তিনি রুমে চলে গেলেন। কুহু বলে উঠল, কোথায় যাবেন? বাঙ্গি খেতে যাব তোকে নিয়ে। কি? আয়ান সূচক শব্দ করে বলল, রেডি থাকতে বলছি, রেডি থাকবি। এত কথা বলিস কেন? কুহু মুখ ভেঙচি কাটল। আয়ান চলে গেল। কুহুর ফোনে তখন একটা কল এলো। কুহু ফোনটা হাতে নিল। নামটা দেখে কপাল কুচকাল। এ আবার কল করছে কেন? আকাশে মিটমিট করে তারা জ্বলছে। ধীরে ধীরে তিমিরে ঢাকা পড়ছে চারদিক। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় রাস্তাটা খানিকটা দৃশ্যমান হয়ে উঠেছে। মৃদু বাতাস বইছে। কুহু বড্ড বিরক্ত আজ। আয়ান তাকে মাঝরাস্তায় এসে বলেছে আজ আহনাফের বার্থডে আর এখন তারা সেখানেই যাচ্ছে। নাতাশা তাদের ইনভাইট করেছে। কুহুর প্রথমে বড্ড খারাপ লেগেছিল। আহনাফ তো নিজেই তার কাছে এসেছিল, অথচ সে তাকে বার্থডে উইশ করতে পারেনি, উল্টো গুলি। কুহুর মনটা আবার মন খারাপ ছেয়ে গেল। সে জানেই না আজ আহনাফের জন্মদিন। এখন যে যাচ্ছে সে কোনো গিফটও তো কিনেনি। আয়ান কি যেন একটা কিনেছে। তো সে তো আর কিনেনি। এভাবে খালি হাতে যাবে সে। আহনাফ কি ভাববে? কুহুর ভাবনার মাঝেই বাইকটা এসে একটা বড় বিল্ডিংয়ের সামনে এসে থামল। কুহু ঝুঁকে গেল আয়ানের দিকে। আয়ানের কাঁধে রাখা হাতটা শক্ত করে চেপে ধরল। আয়ান সেদিকে তাকিয়ে মুচকি হাসল। বাইক থেকে নেমে দাঁড়াল সে। কুহুও নামল। আয়ান নিজের হেলমেটটা খুলে কুহুরটাও খুলে দিল। কুহু আজ সবুজ রঙের একটি 3 পিস পরেছে। মেকআপ বলতে ওই একটু চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। নিজের গায়ের রং ওসব আটা ময়দা মেখে সাদা করার বিন্দুমাত্র ইচ্ছা তার নেই। সে নিজের এই রূপ নিয়েই সন্তুষ্ট। এদিকে আয়ানও তার সাথে ম্যাচ করে সাদা রঙের শার্টের উপর সবুজ রঙের কোট পরেছে। কুহু খেয়াল করেও করেনি যেন এমন একটা ভাব। আয়ান মনে মনে খুশি অনেকটা নিজের সুহাসিনীর সাথে ম্যাচিং ড্রেস আপ করতে পেরে। আয়ান সামনের উঁচু বিল্ডিংটার দিকে তাকাল। এই ঠিকানাই তো দিয়েছিল নাতাশা। আয়ান পকেট থেকে ফোন বের করে নাতাশার নম্বরে কল লাগাল। কুহু এদিক সেদিকে দেখতে লাগল। হঠাৎ তখন তাদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামল। কুহু তাকালো সেদিকে। কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। তখন গাড়ির দরজাটা খুলে গেল।
নেমে এলো স্যুট বুট পরা এক সুদর্শন যুবক। কুহুর কুচকানো ভ্রু শিথিল হয়ে গেল। হৃৎপিণ্ডটা কেমন যেন করে উঠল। বিড়বিড় করে আওড়ালো, রেনান। রাহুল অপর পাশের দরজাটা খুলে হাত বাড়িয়ে দিল। খানিকটা জেন্টেলম্যান সাজার চেষ্টা। রোদেলা তার হাতটা ধরে নেমে এলো। সে আজ মেরুন রঙের একটা গাউন পরেছে। অপরূপা লাগছে আজ তাকে। কিন্তু রোদেলা নিজের রূপ নিয়ে আজকাল আর অত ভাবে না। যে রূপ তার আহনাফ ভাইকে প্রেমে ফেলতে পারেনি সে রূপ দিয়ে আর কি হবে। রোদেলা নামতেই তার চোখজোড়া গিয়ে আটকালো সামনে দাঁড়ানো কুহুর উপর। কুহুও তার দিকেই তাকিয়ে। রোদেলা কেমন করে যেন হাসল। কুহু রাহুলের জন্য এগিয়ে গেল না আর। রোদেলা নিজেও এগিয়ে গেল না। কুহুর প্রতি তার অনেক অভিযোগ। অনেক। আহনাফ ভাইকে সে কেড়ে নিয়েছে তার কাছ থেকে। বন্ধু হয়ে বন্ধুর পেছনে ছুরি মেরেছে সে। রাহুল রোদেলার দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকাল। কুহুর দিকে তাকিয়ে হালকা হেসে বলে উঠল, হ্যালো। কুহু বড্ড অবাক হয় রাহুলের এই অপরিচিতদের মতো করা আচরণে। রাহুল যা করেছে তাতে তো তার উচিত ওকে ঘৃণা করা। কুহু কেন তাহলে তা পারে না? কেন বেহা মনটা বারবার বলে রেনান ফিরুক, সবকিছু ঠিক করুক সে। কুহুর ভাঙা হৃদয় সে জোড়া লাগাক। কুহুর নিজের ভাবনার উপর হাসি পায়। ওই তো মিস নাতাশা, সুহাসিনী, আয়। কুহুর হাত ধরে আয়ান সামনের দিকে অগ্রসর হল। রেনান দেখল আয়ানের ধরা কুহুর হাতটা। কেমন একটা যেন লাগল তার। পরক্ষণেই রোদেলার দিকে তাকালো সে। টাইয়ের নট একটু ঢিলে করল। হালকা কেশে রোদেলাকে বলল, ভেতরে যাই আমরা। রোদেলা উপর নিচ মাথা নাড়াল। আরে, রোদেলারাও দেখি এসে গেছে। পারফেক্ট টাইমিং। আয়ান তাকালো তাদের দিকে। খেয়াল করেনি এতক্ষণ সে। ওরা মুচকি হাসল। আয়ানও মুচকি হাসল। ওরা একসাথে লিফটে উঠল। কুহু আর আয়ান পেছনে দাঁড়িয়ে। তাদের সামনে রোদেলা আর রাহুল। আয়ানের পাশেই নাতাশা। আয়ান তার সাথে কথাবার্তা বলছে। কুহুর দৃষ্টির সামনে দাঁড়ানো যুবক যুবতীর দিকে। রাহুল রোদেলার হাত ধরতে চাইলে রোদেলা সরিয়ে নেয়। রাহুল আবার ধরতে চাইলে রোদেলা আবার সরিয়ে নেয়। এক পর্যায়ে রাহুল জোর করে ওর হাতটা ধরল। আঙুলে আঙুলে আলিঙ্গন হল। কুহু কপাল কুঁচকে দেখছে সবটা। রোদেলা আজ তার সাথে একটা কথাও বলেনি। কেন বলল না? রোদেলা কি তবে রেনানের সাথে রিলেশনে গিয়েছে? কিন্তু সে না আহনাফকে ভালোবাসে। কুহুর বুঝে আসছে না কিছু। লিফটের দরজা খুলে গেল। সবাই একে একে বের হল। রুফটপে আয়োজন করা হয়েছে। চারদিকে সুন্দর করে লাইটিং করা। আলোয় আলোয় ভরে উঠেছে চারপাশ। কুহু মুগ্ধ নয়নে চারপাশ দেখতে লাগল। আয়ান আস্তে করে বলে উঠল, সুন্দর লাগছে তাই না? হুম। কুহু চারদিক দেখতে দেখতেই উত্তর দিল। নাতাশা বলে উঠল, ওই তো আহনাফ। দাঁড়ান আমি ডেকে আনছি। আয়ান বাদ সেধে বলল, আরে না থাক। কথা বলছে তো। নাতাশা শুনল না। সেই গিয়ে আহনাফকে জানান দিল যে তার তিলোত্তমা চলে এসেছে। আহনাফের বাজপাখির ন্যায় চোখগুলো সোজা কুহুর দিকে গিয়ে আবদ্ধ হল। কুহু তার দিকেই তাকিয়েছিল। আহনাফ আজ সাদা রঙের একটা শার্ট পরেছে। হাতে কোট ঝোলানো। কুহু নাকের ডগার কাছের চশমাটা ঠেলে পেছনে দিল। আহনাফ তাকে উপর থেকে নিচ পরক করল। হালকা হেসে বিড়বিড় করে আওড়াল, তিলোত্তমা। তার পাশে এসে তখন রোদেলা দাঁড়িয়েছিল। অনেকটা খুশি নিয়ে সে আহনাফ ভাইয়ের কাছে এসেছিল। তিলোত্তমা নামটা আস্তে করে বললেও রোদেলা শুনেছে তা। মুখের হাসিটা উবে গেল তার। আহনাফের দৃষ্টি অনুসরণ করে তাকালো সে। কুহুর দিকে তাকিয়ে সে। রোদেলার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আসছে তার। ঠিক তখন রাহুল তার হাতটা নিজের শক্তপোক্ত হাতের আগলে নিল। কি খবর ব্রো? আয়োজন কিন্তু বেশ হয়েছে। আহনাফ ঘুরে তাকালো তাদের দিকে। মুচকি হাসল সে। রোদেলার দিকে তাকালো একবার। এরপর বলে উঠল, কাকে মারার প্ল্যান করে এভাবে সেজে এসেছিস হুম? মারাত্মক লাগছে কিন্তু তোকে। মাশা আল্লাহ। আহনাফ রোদেলার মাথায় হাত বুলিয়ে বলল শেষের কথাটা। রোদেলার মন এতেই খুশিতে ভরে উঠল। কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে গেল। আহনাফ ভাইয়ের হৃদয়ে অন্য কেউ রয়েছে। সে হয়তো এমনি বোন হিসেবে বলেছে কথাটা। রোদেলার মনটা তিক্ততায় ভরে গেল। কাজল কালো আখি জলে টইটুম্বর হল। আহনাফ ততক্ষণে কুহুর কাছে চলে গিয়েছে। রোদেলা ঠোঁট কামড়ে কান্না আটকানোর ট্রাই করতে লাগল। রাহুলের একটা কল আসায় সে সাইডে চলে গেল। তখন হঠাৎ কোথা থেকে রাফি রোদেলার সামনে এসে দাঁড়াল, যার দরুন আহনাফ আর কুহুকে দেখা গেল না আর। হেই চোরনি, কেয়া খবরাখবর হে? রোদেলার খারাপ লাগাটা রাফিকে দেখে রাগে পরিণত হয়ে গেল। খেকিয়ে বলল,
আপনার বউ চোরনি। রাফি ফিক করে হেসে ফেলল। সেটাই তো বললাম। হোয়াট? রাফি বিস্কুটের প্যাকেট থেকে একটা বিস্কুট রোদেলার দিকে বাড়িয়ে দিয়ে বলল। খাবে? রোদেলা বলে উঠল। আপনার বউকে দিন গিয়ে। বিস্কুটখোর মদন কোথাকার। ধুর। রোদেলা অন্য পাশে চলে গেল। রাফি বলে উঠল। এই তুমি কিন্তু আবার আমাকে অপমান করলে, চোরনি। রোদেলা থামল। পেছনে ঘুরে তাকাল। এরপর নিজের জিহ্বা বের করে ভেঙাল ওকে। রাফি হেসে ফেলল। রোদেলা মুখ ভেঙচি কেটে চলে গেল। রাফি হঠাৎ নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকাল। রাহুল তার কাঁধে হাত দিয়েছে। সীমা অতিক্রম করো না ছেলে। আবেগ সামলাও। রাফি হেসে ওর হাতটা সরাল। এরপর বলল, বিস্কুট খাবেন? ওহ নো, আপনি তো আবার বাঁশ খাবেন সামনে। বিস্কুট খেয়ে পেট ভরে গেলে। না থাক বাবা। রাফি দাঁত কেলিয়ে চলে গেল। রাহুল রাগে গোজগোজ করতে লাগল। হাত মুষ্টিবদ্ধ হল তার। দাড়ি, দাড়ি, তিলোত্তমা। কুহু তাকালো আহনাফের দিকে, তবে একবার তাকিয়েই সে দৃষ্টি সরিয়ে নিল। আহনাফ কেমন স্বরে বলল, আমাকে বার্থডে উইশ করবে না? কুহু খানিকটা অপ্রস্তুত হল যেন। চশমাটা ঠিকঠাক করে বলল, শুভ জন্মদিন। আহনাফ হাসল। একটু ঝুঁকে বলল, আর আমার গিফট? কুহু পেছনে সরে গেল। আমি তো জানতাম না আপনার বার্থডে আজ। মাঝ রাস্তায় আসার পর আয়ান ভাইয়া বলল। তাই আর কি। আহনাফের ঠোঁটের কোণে কেমন দুষ্টু হাসি খেলছে। সে নেশালো স্বরে একটু সুর টেনে বলল, তিলোত্তমা, আমার গিফট চাই। কুহু আশেপাশে তাকালো একটু। এরপর আহনাফের বুকে এক আঙুল দিয়ে দূরে সরানোর চেষ্টা করে বলল, অনেক মানুষ এখানে। ভদ্রতা বজায় রাখুন, অন্যথায় আমি নিজের আসল রূপে আসব। আহনাফ সোজা হয়ে গেল, সাথে সাথে যেন সে ভয় পেয়েছে। আহনাফ বলল, ভয় পেয়েছি ম্যাডাম। কুহু সেসব কথায় গেল না। সে বলে উঠল, আপনি রেনানের সম্পর্কে জানলেন কিভাবে? আহনাফ পেছনে ঘুরে রাহুলের দিকে তাকাল। এরপর হেসে বলল, এসব আমার বাম হাতের খেলা। তার উপর আমার চাচাতো ভাই। কুহু বলে উঠল, রেনান বলেছে এসব আপনাকে? না। তাহলে? আহনাফ প্রসঙ্গ বদলাতে বলল, ওই দেখো তোমার হ্যান্ডসাম শ্বশুর আসছে। কুহু ভরকে পেছনে তাকাল। আহান শাহরিয়ার ফরমাল ড্রেসে এসে হাজির হয়েছেন। কুহু আহনাফের সৌন্দর্যের রহস্য আহান শাহরিয়ারকে দেখেই বুঝতে পারল যেন। সত্যিই ভদ্রলোক এখনও অসম্ভব হ্যান্ডসাম। দেখে তো মনে হয় তার বাবা বয়সের। অথচ তার বাবাকে দেখো, টাকলা হয়ে বসে আছে। অনেকে তো তাই টাকলা এমপি বলেও ডাকে। কুহুর বড্ড খারাপ লাগে। হাজার হোক বাবা তো। সে বললে অন্য কথা, অন্য কেউ কেন বলবে? কুহুর ভাবনায় ভাটা পড়ল আহান শাহরিয়ারের কথায়। কেমন আছো বৌমা? ইউ লুক সো প্রিটি। কুহু ভরকালো। বৌমা। সে একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল। আহান শাহরিয়ার হেসে জবাব দিলেন। মাথায় হাত বুলিয়ে বলল, সব সময় হাসি খুশি থাকো, মা। আর এই হতচ্ছড়াটাকে একটু ঠিক করো তো। একটু আগেও সিগারেট খেয়ে এসেছে। তাও একটা নয় তিনটা। আহনাফ দাঁতে দাঁত পিষে বলল, বাবা। এখন খাও থাবা। টাটা মাই ডিয়ার শন। আহান শাহরিয়ার আহনাফের কানে কানে বলল কথাটা। এরপর তিনি চলে গেলেন। কুহুর দিকে নজর যেতেই সে দেখল কুহু রাগী চোখে তার দিকে তাকিয়ে। আহনাফ কিছু একটা বলতে নিবে তখন কুহু বলে উঠল, বিড়িখোর খাটাস। কথা বলবেন না আমার সাথে। কুহু কথাটা বলেই চলে গেল। আহনাফ সুর টেনে বলে উঠল, না তিলোত্তমা শুনো তো, পাখি শুনো না। কুহু আয়ান আর নাতাশার কাছে চলে গেল। আহনাফ পেছনে পেছনে সেদিকেই গেল। রোদেলা সবটা দূর থেকে দেখল। তাচ্ছিল্য করে হাসল নিজের ভাগ্যের উপর। আকাশের পানে তাকিয়ে বলল, এত যন্ত্রণা কেন দিচ্ছ আল্লাহ? আমি যে আর সইতে পারছি না। প্রিয় মানুষটাকে নিজের পেতে যে লড়ব সেটাও তো পারব না। নিজের বেস্ট ফ্রেন্ডের বিরুদ্ধে কি করে লড়ব আমি? রোদেলার চোখের কোণে পানি জমল। দীর্ঘশ্বাস ছেড়ে কষ্টগুলো উগরে দিতে চাইল। স্যার সব তৈরি, আপনি নির্দেশ দিলেই। ধৈর্য ধরো হারুন। সাখাওয়াত আলম সোজা হয়ে বসলেন। আধারে মোড়া পুরো রুম। সাখাওয়াত আলম হালকা হেসে বললেন, তার জন্মদিন বলে কথা, আর আমি গিফট দিব না। এমন গিফট দিব যে, হাহা হাহা। সাখাওয়াত আলম হাসতে লাগলেন জোরে জোরে। হারুন রহমান বললেন, ছোট মা জানলে অনেকটা ক্ষেপে যাবে। জানবে কি করে? হারুন রহমান বললেন, পাপ তো বেশিদিন চাপা থাকে না স্যার। রাখলেই থাকবে। হারুন রহমান দীর্ঘশ্বাস ছাড়লেন। সাখাওয়াত আলম বললেন, গুলিটা ডিরেক্ট যেন ওর মাথায় লাগে।
বাঁচার চান্স যেন না থাকে। আচ্ছা স্যার, হারুন রহমান বলে উঠলেন। স্যার, বলে ফেল। সাখাওয়াত আলম রেকিং চেয়ারে আবার হেলান দিলেন। নৌশাদ আহমেদের সম্পর্কে খোঁজ নিয়েছি। বিভিন্ন অনৈতিক কাজকর্মের সাথে জড়িত। আমার মনে হয় উনি আপনার মাধ্যমে নিজের পথের কাঁটাকে উপড়ে ফেলতে চাইছে। কিছুদিন আগে আহনাফরা গিয়ে ওনার মেয়ের বিয়ে ভেঙে এসেছে। সেজন্য উনি বেশ ক্ষিপ্ত আহনাফের উপর। আর তাছাড়া ওই বিয়ে ভাঙার কারণেই উনার অতগুলো টাকা লস গিয়েছে। কারণ উনি উনার বিজনেস পার্টনারের ছেলের সাথেই ওনার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। বিয়ে ভাঙায় ভদ্রলোক চেতে ডিল ক্যান্সেল করে দেয়। সাখাওয়াত আলম হালকা করে রেকিং চেয়ারটা দোলাচ্ছেন। বুঝলাম, তবে আমি এমনি এমনি হাত মেলাইনি। আহনাফের মৃত্যুর দায়ভার তো কাউকে নিতেই হতো, তাই না? হারুন রহমান চমকালেন। এতটা ভেবে দেখেনি সে। সাখাওয়াত আলম যেন বুঝলেন তার মনের কথা। তিনি হেসে বললেন, এজন্য আমি সাখাওয়াত আর তুমি হারুন। এতই যদি বুঝতে তাহলে আজ তুমি আমার জায়গায় থাকতে। হারুন রহমান মাথা নাড়লেন। লেডিস এন্ড জেন্টেলম্যান, আপনারা সবাই জানেন আজকের অনুষ্ঠানের মূল কারণ। আজকে আমাদের আহনাফের পয়দা দিবস। আমাদের আহনাফ এই দিনে পৃথিবীতে এসেছিল। সেই ছোট্ট পিঁপড়ার মতো আহনাফ আজকে হাতি হয়ে গিয়েছে গাইজ। দাঁড়ান, চোখটা মুছে নেই। আপনারা তো জানেন আমি কত ইমোশনাল। আদি তো একটু কান্নার ভান করে মিছে মিছে চোখ মুছল টিস্যুতে। সবাই হো হো করে হেসে উঠল। আদি তো বলে উঠল, এক্স্যাক্টলি, এভাবেই সেদিন ওর পরিবার খুশি হয়েছিল। তো আসল কথায় আসি, আজকে আমরা আহনাফের জন্মদিন উপলক্ষে কাটব। মানে আর কি, কেক। তো আসুন ভাই ও বোনেরা, আমরা একত্র হয়ে আহনাফকে কেক কাটতে উৎসাহিত করি। সবাই আরেক দফা হাসল। মাঝের টেবিলটাতে কেক রাখা, সুন্দর করে তার মাঝে লেখা, হ্যাপি বার্থডে আহনাফ। আহনাফ এগিয়ে গেল। কুহু দূরে দাঁড়িয়েছিল। আহনাফ তা দেখে সবার মাঝেই ওকে ডাকল, তিলোত্তমা, কাম হেয়ার। কুহু ভরকালো এভাবে সবার সামনে ডাকায়। আয়ান বেশি ভরকালো। আহনাফ আবার ডাকল, এসো না, তিলোত্তমা। আয়ান ভরকে বলল, তিলোত্তমা। রোদেলা কাষ্ঠ হাসল। কুহুকে আসতে না দেখে সে নিজে গিয়ে ওর হাত ধরে নিয়ে এসে ওকে আহনাফের পাশে দাঁড় করাল। রাহুল একটা শুকনো ঢোক গিলল। ভাল লাগছে না এসব তার। কেন লাগছে না? ভেতরের সত্তাটা তাকে প্রশ্ন করল। রাহুলের জানা নেই এর উত্তর। নিশ্চুপ রইল সে। এদিকে সবাই হো ও বলে চেঁচিয়ে উঠল। আয়ান কপাল কুঁচকে তাকিয়ে। মাথায় ঢুকছে না কিছু। তার ভাবনার মাঝেই নাতাশা পাশে এসে দাঁড়াল। আপাতত এনজয় করুন, পরে ভাববেন ওসব। আয়ানের কপালের ভাঁজ আরও বাড়ল। কি হচ্ছে মাথায় আসছে না তার। এদিকে কুহুকে আহনাফের পাশে দাঁড় করিয়ে রোদেলা বলল, মাশা আল্লাহ। কুহু চমকাল। রোদেলা কেন বলল এটা? কুহুর ভাবনার মাঝেই আহনাফ কুহুর হাত দিয়ে ছুরি ধরে কেক কাটল। কুহু এখনও হতভম্ব নয়নে রোদেলার দিকে তাকিয়ে। আরিফ ফতাফত ছবি তুলে ফেলল। আহনাফ কেক কেটে এক টুকরো তার বাবাকে খাওয়াল। আহান শাহরিয়ার হয়তো আশা করেনি সেটা। তবে মুখে হাসি বজায় রেখে তা বুঝতে দিলেন না। আহনাফ আরেকটা টুকরো এনে কুহুর মুখের সামনে ধরল। কুহু অল্প খেয়ে আহনাফকে খাইয়ে দিল। আহনাফ পুরোটা মুখে পুরে নিল, যার দরুন তার মুখের লালা কুহুর হাতে লাগল। কুহু নাক কুচকে ফেলল। রোদেলা ঠোঁট কামড়ে রেখেছে। চোখ জ্বলছে তার। মুখটা লাল হয়ে গিয়েছে। তবে সে কাঁদবে না। আহনাফ সবাইকে একটু একটু করে খাওয়াল। এরপর আদিত আবার মাইক নিয়ে বলে উঠল, বন্ধুগণ, এখন কিন্তু সব শেষ নয়। এখন আমরা নাচব, গাইব, আনন্দ করব। আনন্দের সাগরে ভেসে ভেসে চাঁদে চলে যাব আমরা। হুরে! তখন হঠাৎ আলো নিভে গেল সব। সামনের দিকে ফোকাস করে আলো অন হল। কেউ নেই। সবাই কপাল কুঁচকাল। হঠাৎ তখন আহনাফ গিটার হাতে হাজির হল। সবাই হাততালি দিল। আহনাফ মুচকি হাসল। কুহুর দিকে তাকিয়ে গিটারে টুংঠাং করে সুর তুলল। হতে পারে রূপকথার এক দেশের। আহনাফ কুহুর সামনে চলে এলো গাইতে গাইতে। কুহু অপ্রস্তুত হল। আয়ান ভ্রুট্রু কুচকে তাকিয়ে। হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে তার। কোনো এক অযাচিত ভয় শুকনো ঢোক গিলল। হতে পারে এ পথের শুরু। আহনাফের গানের মাঝে হঠাৎ কুহু তাকে ধাক্কা মারল। সবাই চমকে উঠল এহেন কাণ্ডে। আহনাফ তাল সামলাতে না পেরে নিচে পড়ে গিয়েছে। হঠাৎ কুহুর এমন আচরণের কারণ বুঝল না সে। রেগে ধাক্কা মারল। আহনাফেরও রাগ হল আজ। সবার সামনে এভাবে অপমান করল তাকে। রাগে চোয়াল শক্ত হল। সে ঘুরে তাকাল। তখন ভরকাল।
কুহু পড়ে আছে পাশে, আর তার জায়গাটা রক্তে ভরে উঠেছে। ঘটনাটা বুঝতে বেগ পোহাতে হলো আহনাফকে। পরক্ষণেই সে, তিলোত্তমা, বলে চেঁচিয়ে উঠল।